এটার কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, ভালো বাক্যের বলেছেন। মধ্যে থেকে অপরিবর্তিত থাকে। যেটার কোনো পরিবর্তন নেই। হুম। আপনাদের গত ক্লাসের ক্লাস নোটে শুরুতে একটা হচ্ছে ছন্দর মতো করে দেওয়া ছিল, একটা শ্লোক বা একটা পংক্তি বলা যায়, এটা তো শ্লোক নয়, যে শাস্ত্রের কিছু হলে সাধারণত ওটাকে শ্লোক বলা হয়। আচ্ছা, তো ছিল কি, যে যেই শব্দ তিন বচনে, তিন লিঙ্গে বা সাত বিভক্তিতে কোনো রূপ কোনো পরিবর্তিত হয় না, সেটাকে বলে অব্যয়। অর্থাৎ যার কোনো ব্যয় নেই বা যার কোনো অন্য রূপ নেই, সে সব সময় একই রকম থাকবে, আহ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকবে, সেটাই হচ্ছে কি অব্যয়। তো অব্যয়গুলো আমাদের কেন লাগে? আমরা হচ্ছে নর্মালি তো বাক্য গঠন করি। তো বাক্য গঠন, আমরা যখন বাক্য গঠন করি তখন দেখব যে শুধু ক্রিয়া বা শুধু কর্তা কর্ম দিয়ে বাক্যটা গঠন করা হচ্ছে না, আমাদের বাক্যটা আরেকটু মডিফাই করার জন্য, আরেকটু সুন্দর করার জন্য এমন কিছু শব্দ লাগছে যেটার সরাসরি আহ বাক্যের অন্য কোনো শব্দের সাথে বা ক্রিয়ার সাথে তেমন কোনো স্পেসিফিক কানেকশন না থাকলেও বাক্যটা সুন্দর করার জন্য, সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য লাগছে। তো অব্যয় হচ্ছে সেরকম একটা পদ। অব্যয়টা হচ্ছে কোন একটা শব্দকে জোর দেওয়ার জন্য বা কোন একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি যে টেবিলের উপরে বই, তো বইটা কোথায় সেটার অবস্থানটা ভালো করে বোঝানোর জন্য যে আমি উপরের শব্দটা এনেছি, উপরের শব্দটা হচ্ছে একটা অব্যয়। এটা বাংলায় অব্যয়। আহ বাংলায় অব্যয় কিনা আমি, হ্যাঁ বাংলায় বোধহয় অব্যয়, বাংলায় বোধহয় অব্যয় না। আচ্ছা, যাই হোক আমি সংস্কৃততেই থাকি। সংস্কৃততে এটা একটা অব্যয়, যেটা আপনাদের গত ক্লাসে পড়ানো হয়েছে। এবার অব্যয় কিরকম? দুই রকমের। অব্যয় নিজে তো কখনো চেঞ্জ হবে না, কিন্তু তার একটা পাওয়ার আছে। কিছু কিছু অব্যয়ের পাওয়ারটা কি, যে সে তার পাওয়ার খাটিয়ে অন্যকে পরিবর্তন করতে পারে। ওই অনেকটা হচ্ছে আমাদের কিছু থাকে না যে উচ্চ পদস্থ কিছু লোক, যারা হচ্ছে প্রভাব খাটিয়ে আমাদেরকে দিয়ে কিছু করিয়ে নেয়। তো সেরকম অব্যয়ের, কিছু কিছু অব্যয়ের একটা পাওয়ার আছে। তো সেই পাওয়ার, যাদের এই পাওয়ারটা আছে যে অন্যকে পরিবর্তন করতে পারবে, তাদেরকে আমরা বলি কি প্রভাবী অব্যয়। আর যারা নির্ভেজাল, তারা, যারা হচ্ছে নিজেরাও চেঞ্জ হয় না, অন্য কাউকেও কোনো চেঞ্জ করে না, তারা হচ্ছে অপ্রভাবী অব্যয়। অপ্রভাবী মানে ওরা বাক্যের অন্য কোনো শব্দের উপর প্রভাব বিস্তার করছে না। আর প্রভাবী অব্যয়গুলো একটা বাক্যের যে শব্দটার সাথে সে সম্পর্কিত, সেটা আগে হোক পরে হোক, সেই শব্দটাকে কি করে, যে বিভক্তির পরিবর্তন করে। মানে এক হওয়ার কথা ছিল দ্বিতীয়া, হয়ে গেল চতুর্থী, এরকম হয়। যেমন আমরা একটা পড়েছিলাম যে শিবকে নমস্কার। তো শিবকে আমরা জানি যে সাধারণত আহ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে দ্বিতীয়া হয় বা কর্ম হয়। তো আমাদের সেই হিসাবে শিবকে, এখানে শিব শব্দে হওয়া উচিত ছিল দ্বিতীয়া, কিন্তু নমস্কার এটা একটা আহ শ্রদ্ধা জ্ঞাপন করা, এটা একটা কিছু আহ, সম্প্রদান টাইপের বা শ্রদ্ধার সাথে আমরা দিচ্ছি, সেটার জন্য হয়ে গেছে এটা কি সম্প্রদানে চতুর্থী। আর এটা কেন হয়েছে? ওই নামাহা এই শব্দটার জন্য। তো আমরা তখন কি করছি, শিব শব্দে দ্বিতীয়া না প্রয়োগ করে কি করছি, চতুর্থী প্রয়োগ করছি। সেম ভাবে আহ, যখন নমস্কারের সাথে, আপনাদের গত ক্লাসে যেটা বলা হয়েছিল, নমস্কারের সাথে যখন নমস্কার ছাড়াও আরো কিছু শব্দ আছে, যেমন সোয়াহা, স্বধা। সোয়াহাটা বলা হয় আগুনে যখন কিছু দেওয়া হয়। আমরা বিভিন্ন যখন যজ্ঞ দেখেছি তখন দেখেছি যে একটা মন্ত্র বলে শেষে বলে সোয়াহা। তো সোয়াহা থাকলে কি করতে হয়, যাকে সোয়াহা করছি অর্থাৎ যাকে অর্পণ করছি তাতে চতুর্থী লাগে। তারপর আহ আচ্ছা, এখানে একটা বলে দিই, চতুর্থী কিন্তু বস্তুতে লাগে না, ব্যক্তিতে লাগে, অর্থাৎ যাকে দান করছি। তো এই ভুলটা একজন করেছিলেন পরীক্ষার খাতায়, আমি দেখেছি যে ব্যক্তিতে না লাগিয়ে বস্তুতে চতুর্থী দিয়ে বাক্যটা করেছিলেন। যাই হোক, আমি এটা বলে দিলাম আবার স্পেসিফিক ভাবে। এটা চতুর্থী পাওয়ার জন্য আমরা শুধু কাকে দিয়ে প্রশ্ন করব বা কাদেরকে, এটা তো দেওয়া বা দান করার কিছু বা নমস্কার করার কিছু, তো তখন আমরা জিজ্ঞেস করব যে আহ, যে বাক্যের যে ক্রিয়াপদ তাকে প্রশ্ন করব যে কাকে দিচ্ছি, তাদেরকে দিচ্ছি। তো এই ব্যক্তিবাচক হলে, ব্যক্তিবাচক বা পশুবাচক বা কিছু হলে তখন হবে চতুর্থী। আর বস্তুবাচক কিছু হলে তখন সেটা হবে কি দ্বিতীয়া। বস্তুবাচক কিছুতে সাধারণত চতুর্থী লাগে না। ঠিক আছে। আর আরেকটা যেটা বলেছিল, প্রপূর্বক নম ধাতু। নমস্কারের অর্থ আমরা জানি যে নমস্কার করা, তার সাথে যখন একটা প্র যুক্ত হয়ে যায়, প্রণামামি বা প্রণামাম্যহম,
এরকম কিছু যখন হয় তখন হয় কি, এটার ক্ষেত্রে যে বলেছিল যে দ্বিতীয়া হয়, হ্যাঁ এটা দ্বিতীয়া হয়, তার সাথে এটা একটু কারেকশন করে নিবেন, যে এটার ক্ষেত্রে প্রণব আমি যখন হয় তখন দ্বিতীয়াও হয় চতুর্থীও হয়, মানে ক্ষেত্র বিশেষে আপনারা দুটোর প্রয়োগই দেখবেন। দুটোই ইউজ করা যায়। ঠিক আছে, এই গেল হচ্ছে আপনাদের প্রভাবী অব্যয়। তো প্রভাবী অব্যয় আপনাদেরকে গত ক্লাসে যা করানো হয়েছিল সেগুলোই একটু দেখবেন, যে কোনটা থাকলে কোন বিভক্তিটা হচ্ছে, আহ, সেটা একটু মনে রাখবেন। যেমন একটা আছে বিনা, একটা হচ্ছে রিতে। বিনা আর রিতে দুটোর ক্ষেত্রে কিন্তু জ্ঞান শব্দটাতে দুই রকমের বিভক্তি লেগেছিল, একটাতে লেগেছিল দ্বিতীয়, একটাতে লেগেছিল তৃতীয়। তো এটা একটু মাথায় রাখতে হবে যে প্রভাবী অব্যয়গুলোর আম, কোনটা থাকলে কোন বিভক্তিটা হয়। এরপর অপ্রভাবী অব্যয়। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার দিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। আহ আচ্ছা, তো যেটা বললাম অপ্রভাবী অব্যয়, মানে এখানে অব্যয়গুলো নিজেও পরিবর্তন হবে না, অন্য কাউকে পরিবর্তন হবে না, তাহলে এখানে আমাদের কাজ একটু কমে গেল। এই অব্যয়গুলো কি করব, শুধু একটু অর্থগুলো মনে রাখবো। অর্থগুলো মনে থাকলে হচ্ছে আমরা এটা বাক্যে প্রয়োগ করতে পারবো। তো এই অপ্রভাবী অব্যয়গুলো এগুলো অনেক আছে, তার মধ্যে কিছু স্পেসিফিক আমরা এখানে নোটের মাধ্যমে তুলে ধরছি, কারণ এগুলোই হচ্ছে বারবার আপনাদের আসবে। তাছাড়াও গল্পে আমরা আরো অনেক ধরনের প্রভাবী অব্যয় অপ্রভাবী অব্যয় পাবো। তো সেগুলো যখন যে গল্পটা আমি পড়ছি সেটার সময় বলে দিব যে এটা অব্যয় বা এটা এভাবে হয়েছে, এভাবে বলে দিব। আগেও বলেছিলাম হয়তো। আচ্ছা, তো আমরা এখন শুরু করি। অপ্রভাবী অব্যয়, এগুলোর কিন্তু একটা হচ্ছে কথা হচ্ছে অপ্রভাবী মানে হচ্ছে নির্ভেজাল। নির্ভেজাল অব্যয়, এগুলোর কোনো আহ এরা নিজেরা শান্তিতে থাকে, অন্যদেরকেও শান্তিতে রাখে। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে আত্রা। আত্রা মানে হচ্ছে এখানে। আত্রাটা আমরা গল্পে পেয়েছিলাম বোধহয়। অত্র শব্দটা মানে হচ্ছে এখানে। এখন এটা যদি আমরা সংস্কৃততে প্রয়োগ করতে যাই, যে এখানে, এখানে দুটো বাক্য দেওয়া আছে যে রামঃ অত্র, মানে রাম এখানে, এখানে রাম আছে, এভাবে হবে আর কি। আছে শব্দটা বা ক্রিয়াপদটা এখানে উজ্জ, এখানে যদি ক্রিয়া ধরি তাহলে হবে এখানে কি, আস্তি। অত্র রামঃ আস্তি, অর্থাৎ রাম এখানে আছে। আর দ্বিতীয় বাক্যটা যেটা সেটা হচ্ছে অত্র তিষ্ঠতু। এটার অর্থ কি একজন বলুন, এটার অর্থ কি হয়? অত্র তিষ্ঠতু, এটা মানে কি? এখানে বিশ্রাম করো। হ্যাঁ, অনেকটাই হয়েছে, কিন্তু এখানে দেখুন বিশ্রামের কথাটা বলেনি। তিষ্ঠ মানে হচ্ছে তিষ্ঠ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বসো বা উপবেশন করো। আহ তো এটা আমরা দেখেছি উপবিষ্টতু বা উত্তিষ্ঠামি, ওখানেও কিন্তু ছিল তিষ্ঠ ধাতুটা, তার সাথে উত লেগেছিল, আর উত্তিষ্ঠামি দিয়ে করেছিলাম যে আমি ঘুম থেকে উঠেছি। আর যখন আমরা আহ অন্য কোনো কি বলে ওটাকে, প্রথমে যেটা লাগে সেটা উপসর্গ না অনুসর্গ? উপসর্গ। উপসর্গ যদি না লাগায়, শুধু তিষ্ঠ ধাতুটা ধরি, সেটার মানে হচ্ছে বসো বা উপবেশন করা। তো তিষ্ঠতু মানে হচ্ছে বসো। আত্রা তিষ্ঠতু, এখানে আসো বসো। আত্রা মানে এখানে, আর তিষ্ঠতু মানে বসো। আর তুর দেখুন, তু, এটা হচ্ছে লোট লকার, অর্থাৎ এটা অনুজ্ঞাবাচক বাক্য। আমরা জানি যখন অনুজ্ঞাবাচক কোনো বাক্য হয়, অর্থাৎ কোনো আদেশ উপদেশ অনুরোধ বা নর্মালি আমরা যে ইংলিশে লেট দিয়ে যে বাক্যগুলো করি সেগুলো হয়, তখন সংস্কৃততে কি হয়, লোট লকার হয়। লোট লকারের যে প্রথম পুরুষ একবচনের রূপটা সেটা হচ্ছে তু। তো এখানে লেগেছে অত্র তিষ্ঠতু। তো এটা হচ্ছে আমরা ধরে নিব যে এটা অনুজ্ঞাবাচক বাক্য, তাই এখানে লোট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই গেল হচ্ছে অত্র দিয়ে দুটো উদাহরণ। এবার আপনারা আজকের ক্লাসে উপস্থিত আছেন হচ্ছে আমি ছাড়া 5 জন।
আপনারা হচ্ছে এখানে আমি আগে থেকে বলে দিই যে এখানে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে নিজেরা একটা করে বাক্য বানানোর চেষ্টা করবেন। আপনারা বাংলাটা বলবেন আর রূপান্তর করতে আমি হেল্প করব, আমি বলে দিব। আচ্ছা, তো অত্র দিয়ে আহ একটা বাক্য বলুন। অত্র দিয়ে মানে এখানে। যে কোনো একজন বলুন যে অত্র এখানে, বাংলা বাক্য বলুন, অসুবিধা নেই। এখানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো বললেন, উনি কি বললেন যে এখানে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা আমরা করি। তো এখানে সংস্কৃত তো আমরা এখনই শিখলাম। কি শিখলাম? আত্র। অত্র। ঠিক আছে, এরপর হচ্ছে আহ ঠিক আছে, আমি এটা লিখে দিই এখানে। অত্র। এরপর হচ্ছে বৃষ্টি। বৃষ্টি এর সংস্কৃত কি? বৃষ্টি। বৃষ্টি এর সংস্কৃত বৃষ্টি হতে পারে। বৃষ্টি শব্দটা একটা নিজেই একটা সংস্কৃত শব্দ, অথবা বর্ষাও বলতে পারি। তো আমরা এখানে বৃষ্টিটাই নিব। বর্ষা। বৃষ্টি হচ্ছে রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তারপর এটা হচ্ছে রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ কি শব্দের মতো? রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ আমরা কোনটা পড়েছি কণিকাতে, ব্যাকরণ কণিকাতে? মতি, মতি পড়েছি। মতি, হ্যাঁ। হুম, মতি শব্দের প্রথম আর এক বচনে হয় আম মতি, মতিহি। তো মতি। বৃষ্টি থেকে মতি। হবে বৃষ্টিহি। বৃষ্টি হুম, অত্র বৃষ্টিহি। আর বলেছেন হচ্ছে না হয়েছে? হচ্ছে। হচ্ছে মানে এখন হচ্ছে, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে আমরা কোন লকার ইউজ করি? লোট লকার। লট লকার। লট লকার, লট লকার। লট লকার। আর হওয়া এটা কোন ধাতু থেকে আসে? এটা হওয়া। আহ, ভূ ধাতু থেকে হস। আসে। হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আস মানে হচ্ছে আছে, আর ভূ মানে হচ্ছে হওয়া। তো ভূ থেকে আসবে। তো এটা যেহেতু বৃষ্টি, আহ আমি আমরা ওর মধ্যেও পড়ে না, তুমি তোমরার মধ্যেও পড়ে না। তো আমি আমরা মানে হচ্ছে উত্তম পুরুষ, তুমি তোমরা মানে হচ্ছে মধ্যম পুরুষ। এই দুটো ছাড়া বাকি যা আছে সব হচ্ছে প্রথম পুরুষ। তো প্রথম বৃষ্টি পুরুষ। প্রথম পুরুষ, তাহলে কি হবে? ভবতি। প্রথম ভবতি। পুরুষের এক হুম। বচনে ভবতি। তো হয়ে গেল আমাদের রূপান্তর যে এখানে বৃষ্টি হচ্ছে। অত্র বৃষ্টি ভবতি। ঠিক আছে, এরপর হচ্ছে ইহ। ইহ মানেও এখানে। তো এখানে এটার যে উদাহরণ সেটা আমরা একটু দেখি। দেওয়া আছে মূঢ়ায়াঃ ইহ ধর্মং পালয়ন্তি। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করি, শিশির ভট্টাচার্য মহোদয় আপনি কি আছেন? শিশির ভট্টাচার্য। আচ্ছা, উনি বলতে পারবেন না। আহ শিল্পী রয় মহোদয়া আপনি আছেন? আছি দিদি। আচ্ছা, এখানে এই আছি। এই হ্যাঁ। বাক্যটায় যে মূঢ়ায়াঃ ইহা ধর্মম পালয়ন্তি, এই পালয়ন্তি এটা হচ্ছে বাক্যের ক্রিয়া। তো এটা দেখে কি মনে হচ্ছে যে এটাতে কোন লকার লেগেছে? করছি এটাতে লট লকার আচ্ছা, লট লকার। পালন করছে। হ্যাঁ, লট লকারের কোন পুরুষ কোন বচন? উম, এটা প্রথম পুরুষ না, এটা উত্তম পুরুষ। উত্তম পুরুষ
এক বচন। উত্তম পুরুষ কোনগুলো হয়? আমি, আমরা। তো এখানে এখানে কি আমি আমরা জাতীয় কোনো শব্দ আছে? না, তা তো নেই। এই বাক্যের কর্তা কে? মুনয়হ। হ্যাঁ, মুনায়াহা মানে হচ্ছে মুনি। মুনি শব্দের বহুবচন, প্রথম আর হুম। বহুবচন দিলে হয় মুনায়াহা। তো মুনি, এরা মুনয়হ। এরা মুনি শব্দটা আমরা কোন পুরুষে ধরবো? প্রথম পুরুষ। হুম। আর আমি তো একটু প্রথম আগেই পুরুষ। বললাম যে প্রথম পুরুষের বহুবচনের রূপ, তাহলে এটা কিসে আছে প্রথম পুরুষ? প্রথম পুরুষ বহু বচন। বহুবচন। মুনায়াহা, এটা হচ্ছে মুনি শব্দটা, এটা আপনাদের কণিকাতেও আছে, কৌমুদীতেও আছে। আহ রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ। মুনি শব্দের যখন আমরা প্রথম আর বহুবচনের রূপ নিব, তখন হবে মুনায়াহা। একই ঠিক রকম আছে। ভাবে মুনি শব্দের মতো যে যে রস্বইকারান্ত যে আহ, পুংলিঙ্গ শব্দগুলো আছে, সাধারণত আমরা কিন্তু এখন ছেলেদের নাম এরকম দেখি না যে রস্বইকারান্ত দিয়ে শেষ হয়। কিন্তু আগেকার দিনে হতো যে অনেক মুনি ঋষির নাম দেখবেন যে রস্বইকারান্ত দিয়ে শেষ হয়, আকারান্ত দিয়ে শেষ হয়, দীর্ঘইকারান্ত দিয়ে শেষ হয়। এই কারণে হচ্ছে এই রূপগুলো এখানে এসেছে। তো আমি আগেও একবার বলেছিলাম যে সংস্কৃততে হচ্ছে শব্দের অর্থটা দিয়ে আমরা লিঙ্গটা নির্বাচন করি না সাধারণত। শব্দটা কোথা থেকে এসেছে, সেই শব্দমূলটার সাথে কোন প্রত্যয় যুক্ত হয়েছে সেটা দিয়ে আমরা লিঙ্গটা নির্বাচন করি। তো সেই হিসেবে যে আকারান্ত দিয়ে আহ একটা মুনির নাম হতেই পারে, যেমন আমাদের খুব কমন, আমরা প্রায় মহাভারত মহাদেবে প্রায়ই দেখেছি, যেমন দুর্বাসা। ওনার নাম কিন্তু আকারান্ত দিয়ে শেষ হয়, কিন্তু উনি কিন্তু স্ত্রী নয়, উনি একজন মুনি। উনি একজন মহর্ষি না, আমি ভুলে গেছি মহর্ষি না ব্রহ্মজ্ঞানী। যাই হোক, উনি ছিলেন এবং উনি অনেক ফেমাস একজন ছিলেন, দুর্বাসা। কিন্তু ওনার নামটা দেখুন কি দিয়ে শেষ হয়, দিয়ে। তো আমরা এতদূর পর্যন্ত যা শিখেছি সেটা অনুযায়ী হচ্ছে আকারান্ত সবগুলো স্ত্রীলিঙ্গ। তো এটা নয়, রস্বইকারান্ত দিয়েও অনেকগুলো আছে, যেমন একজন মুনি ছিলেন অত্রি। তারপর আহ আরেকজন ছিলেন যমদগ্নি। যমদগ্নি দেবী মনসার পতি ছিলেন বা হাজবেন্ড ছিলেন, আমার যতটুকু মনে পড়ে। তো এরকম অনেক মুনির নাম আছে যারা রস্বইকারান্ত দিয়ে শেষ হয়, দীর্ঘইকারান্ত দিয়ে শেষ হয়। বা বিভিন্ন রাজার কাহিনী আমরা যখন পড়ি, সেখানেও দেখবেন যে এরকম আহ স্পেসিফিক কিছু নাম আছে যেগুলো রস্বইকারান্ত দিয়ে শেষ হয় বা উকারান্ত দিয়ে শেষ হয়। মানে সাধারণত আমরা যেটা দেখি না আর কি বর্তমান কালে, ছেলেদের নাম সাধারণত রস্বইকারান্ত দিয়ে শেষ হয় না, মেয়েদের নাম হয়। আচ্ছা, তো এই গেল হচ্ছে মুনি শব্দের যে আহ, প্রথম আর বহুবচন। তো এখানে আমরা হচ্ছে তাহলে পাল ধাতুর সাথে, ধাতুটা হচ্ছে পাল, পাল ধাতুর অর্থ হচ্ছে টেক কেয়ার করা বা লালন পালন করা। তো এই পাল ধাতুর সাথে হচ্ছে আমাদের লট লকারের প্রথম পুরুষ এক বচন লেগেছে, আন্তি, পালায়ান্তি, এমনটা হয়েছে। তো দেখুন, এখানে আপনাদের প্রশ্ন আসার কথা যে অত্র এবং ইহ দুটো শব্দের অর্থই হচ্ছে এখানে। তো দুটোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? মানে এই দুটো উদাহরণ দেখে কি কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, যাচ্ছে না। আম, আপনাদের এখানে তো উপস্থিতিও কম, কি বলবো আর। অন্যান্য ক্লাসে আমি এইভাবে করে ডাকতাম যে কারা আছেন বলুন, ব্রাহ্মণ কারা আছেন বলুন যারা পুজো করেন, এভাবে করে বলতাম। বা যারা পুজো প্রশিক্ষণ কোর্সটা করেছেন আমাদের এখানে। যাই হোক, এখন বলতে পারছি না। আচ্ছা, আপনাদের মধ্যে কি এখানে পুজো প্রশিক্ষণ কোর্স কেউ করেছেন বা পুজো করেন বাসায়? হাত তুলুন। আমি করেছিলাম। বাহ, তাহলে তো জানার কথা। আচ্ছা, শিল্পী রয় মহোদয়াও করেছেন। দেখি দুজনের মধ্যে কে বলতে পারে। আহ ইহ দিয়ে একটা পুজোর একটা বিধি আছে। আহ আমি বাংলাটা বলে দিই। না, বাংলা বলবো না। পূজার কিভাবে করতে হয় সেটা বলে দিই, দেখি আপনাদের মনে পড়ে কিনা। হাতের নির্দিষ্ট 5টা মুদ্রা দিয়ে করতে হয়। একবার হচ্ছে হাত দুটোকে একসাথে করে সোজা করে, তারপর উপর করে, এভাবে করে 5টা বাক্য বলতে হয়। কি কি বলতে হয়? আসার জন্য, আহ্বান করার জন্য কি কি বলতে হয়? আহ, ইহ গচ্ছ, আরেকটা তো বলে। হ্যাঁ, এটাই এটাই।
দেখি শিল্পী রয় মহোদয়, আপনার কি মনে আছে? পাঁচটা বলে, টোটাল পাঁচটা বলে। না দিদি, আমি তো ঘরে পুজো করি, এইগুলো তো বলি না। আচ্ছা, আম, আমার এই মুহূর্তে মনে নেই, যে দুইটা মনে আছে সেটা বলি। ইহা আগাচ্ছা ইহা আগাচ্ছা, ইহা তিষ্ঠা ইহা তিষ্ঠা, দুবার দুবার করে বলে সবগুলো। তারপর হচ্ছে ইহা সন্নিধিম কুরু। তো এখানে যে ইহা শব্দটা হয় সবগুলো হচ্ছে এই এখানে শব্দটা। এই আমরা ইহা আগাচ্ছা মানে ইহা আগাচ্ছা দুটোকে একসাথে করেছে। আগাচ্ছা এটা কোন লকার বলুন তো? এখন তো আপনারা শিখেছেন লকারগুলো। লোট লকার। হ্যাঁ, লোট লকার। আদর করে বলছে, এজন্য লোট লকার হয়েছে, অনুরোধ করছে এজন্য লোট লকার হয়েছে। আগাচ্ছা মানে আসুন। ইহা ইহা আগাচ্ছা মানে এখানে আসুন, এখানে আসুন। ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ, এখানে বসুন, এখানে বসুন। তারপর ইহা সন্নিধিম কুরু মানে এখানে আহ, এখানে যে সন্নিধিম কুরু, কুরু শব্দটা হচ্ছে ক্রি ধাতুরই একটা রূপ। ক্রি ধাতু দিয়ে সাধারণত আমরা কি পড়েছি লোট লকারের ক্রি ধাতুর রূপ? না, পড়িনি। আচ্ছা, তাহলে আমি বলে দিই, কুরু হয় কুরু। আমরা তো সাধারণত কারতি, কারমি বা করন্তি এভাবে দিয়ে করি, কতে কোনো আকার ইকার লাগাই না। তো যখন এটা লোটে হয় তখন সেটা হয় কুরু। কুরু মানে তাহলে কি এখানে ক্রি ধাতুর লোট লকার। এটা কোন পুরুষ কোন বচনে আছে? করতি হলে তো আহ, করতি না, কুরু উত্তর। বলেছি। কুরু। লোট লকারে কোন পুরুষ কোন বচনে আছে? পুরুটা কি দিদি বিয়ে হবে? বিধি লিঙ্গের মধ্যে পড়বে? না, বিধিলিঙ্গ না। আমি তো বলেই দিলাম যে লোট লকার। লোট লকারের আহ, উদাহরণ কুরু। মিলাতে পারছি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমরা পড়েছি না যে যখন আহ, কোন একটা শব্দের শেষে অ উচ্চারিত হয় বা উ উচ্চারিত হয়, তখন আমরা মধ্যম পুরুষের, মধ্যম পুরুষ একবচনের যে হি সেটা উজ্জ্ব রাখি। যেমন আমরা বলি না ওয়াদাহি, বলি ওয়াদা। বলি না খা দাহি, কি বলি? খা দা। সেরকম কুরুহি না বলে আমরা বলেছি কি কুরু। তাহলে এটা কোন পুরুষ কোন বচনে আছে? মধ্যম পুরুষ এক বচনে। পুরুষ বা এক বছর। বা বাকিগুলোর সাথেও আমরা মেলাতে পারতাম, যে আমি ফার্স্টে কি বলেছি, যে ইহা আগাচ্ছে ইহা আগাচ্ছে, আগাচ্ছে। এটা তো আপূর্বক গম ধাতু। তো মধ্যম পুরুষ এক বচনের যে হি সেটা লাগেনি। গম ধাতুর সাথে তো সাধারণত কিছু না কিছু লাগবে, যে গচ্ছন্তি বা গচ্ছতু, গচ্ছন্তি কিছু তো একটা লাগার কথা ছিল, কিন্তু লাগেনি কেন? কারণ এটা শেষে কি উচ্চারিত হয়েছে? অ উচ্চারিত হয়েছে। আচ্ছা, তাহলে ইহা সন্নিধিম কুরু মানে কি? এখানে অধিষ্ঠান করুন বা এখানে বসুন। আহ সাধারণত ইহা, ইহা কেন এখানে ব্যবহৃত হয়েছে, সেখানে কেন অত্র ব্যবহৃত হয়নি? এটাই হচ্ছে এখানের উত্তর, মেইন উত্তর। অত্রটা বোঝায় কোন একটা ফিজিক্যাল প্লেস বা কোন একটা নির্দিষ্ট জায়গা। একটা যখন আমরা নির্দিষ্ট করে বলবো যে এই গণ্ডিটা, তখন বলতে পারবো যে অত্র। যেমন আমি বলি শুধু চট্টগ্রাম, চট্টগ্রামের একটা নির্দিষ্ট ম্যাপ আছে, তাহলে হবে কি? বলতে পারবো অত্র বিভাগে, চট্টগ্রাম একটা বিভাগ। আবার যদি বলি যে এই দেশে, তখন বলতে পারবো অত্র, অত্র স্থানে বা এই পৃথিবীতে যখন বলবো যে অত্র ভূমণ্ডলে, এভাবে করে বলতে পারবো। কিন্তু যেটা বলছিলাম, যে অত্র মানে হচ্ছে যে একটা স্পেসিফিক স্থান বা একটা জায়গা যেটাকে আমরা নির্দিষ্ট করতে পারবো। আর ইহা হচ্ছে তার থেকে যেটা অনেক বড়, অনেক বড় যখন হবে, যেমন আমরা বলি ইহলোক। এখানে কিন্তু ইহ শব্দটার অর্থ এটাই, ইহলোকে। এটা কিন্তু একটা সংস্কৃত শব্দ, ইহ মানে এখানে।
ইহলোক বলতে আমরা কোনো একটা নির্দিষ্ট ম্যাপকে বোঝাতে পারি না। আমরা যে মৃত্যুর পর যেটা বলি সেটাকে বলি পরলোক। তো মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যে জীবন রেখার যে জগৎটা সেটাকে আমরা ইহলোক বলি। এটার কিন্তু একটা স্পেসিফিক বাউন্ডারি হয় না। তো এরকম আধ্যাত্মিকতার কিছু বা যখন আমরা আপার লেভেলের কোনো কথা বলবো, যে ইহা ধর্মম, ধর্মের কিন্তু কোনটা কোনো আলাদা বাউন্ডারি হয় না, বা এটা কোনো আলাদা প্লেস না, কোনো স্থান না, তখন আমরা বলবো এখানে। এখানে বলতে কি বুঝাবো? তখন ইহা বুঝাবো। অর্থাৎ এই দুটোর পার্থক্য কি? আত্রা বলবো যখন সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কোনো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের, অর্থাৎ বস্তুগত জগতের কোনো একটা স্থান হবে, নির্দিষ্ট জায়গা, তখন আত্রা বলবো। আর ইহ কখন বলবো? যখন হচ্ছে সেটা একটু স্পিরিচুয়ালি বলবো, বা একটু আধ্যাত্মিকতার দিক থেকে বলবো, বা যেটার কোনো স্পেসিফিক বাউন্ডারি হয় না। আধ্যাত্মিকতা ছাড়াও আমরা কিছু বাংলায় সাহিত্যের দিক থেকে যদি বলি, কিছু এমন কিছু যদি বোঝাতে চাই যেটার কোনো স্পেসিফিক বাউন্ডারি হয় না, বা অন্য কোনো ধরনের শব্দ যেটা স্থান বোঝাচ্ছে না এরকম, তখন আমরা কি ইউজ করব? ইহ। এই যে আমরা পুজোর সময় ইহা আগাচ্ছে ইহা আগাচ্ছে বলি, এটা কিন্তু আমরা বলি না যে এই স্থানে এসে বসো। ওখানে ইহ শব্দটার অর্থ হচ্ছে যে এই যে পূজার, যে আমি যে নিবেদন করছি সেই পূজার যোগ্য সেটা, সেটা হচ্ছে যদি মানুষ পূজা হয় তাহলে হচ্ছে আমার অন্তর, অন্তরে এসে অধিষ্ঠান করো। আর যদি আমরা যে ষোড়শোপচারে পূজা করি সেটা হলে হচ্ছে সেই যে ঘট বা যে পটে আমরা পুজো করছি সেখানের কথা বলছি। তো এটার কোনো স্পেসিফিক বাউন্ডারি হয় না, সেটা কোনো আলাদা প্লেস দিয়ে হয় না। অনেকে একটা ছোট্ট রুমেও পূজা করে, অনেকে আবার অনেক বড় করে মাঠেও পূজা করে, তো সেটা স্থান দিয়ে আসলে হিসাব করা যাবে না যে কোথায় আসতে বলছি। এজন্যই হচ্ছে ইহা দিয়ে বলা হয়। ইহা আগাচ্ছ ইহা আগাচ্ছ, ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ, এখানে আসো এখানে আসো, এখানে বসো এখানে বসো, এভাবে করে বলা হয়। তো এই আত্রা এবং ইহার পার্থক্য, এটা কি ধরা গেছে? এটা কি ধরতে পারা গেছে? হ্যাঁ, বুঝা গেছে। ঠিক আছে। বাহ, শুধু দুইজন। হাসবো না কাঁদবো বুঝতেও পারি না, আপনাদের উপস্থিতি এত কম। আচ্ছা, তো যেটা বলছিলাম, অত্র এবং ইহ, এই দুটো গেল। তারপর হচ্ছে তত্র। তত্র এটা আমরা গল্পে পেয়েছি, বিভিন্ন শ্লোকেও থাকে। তারপর তত্র মানে হচ্ছে সেখানে, তত্র শব্দটা বাংলায়ও আছে, যত্র তত্র আমরা বলি। তো এখানে কি আছে? যে তত্র অহম তত্র গচ্ছামি, আমি সেখানে যাব। তো তত্র দিয়ে আহ আমরা বলেছিলাম যে প্রত্যেকটা শব্দ দিয়ে একটা একটা বাক্য গঠন করব, সেটা শুনেই হয়তো মানুষ আর জয়েন দেয় নাই, শুধু দুইজন আছে। আচ্ছা, যাই হোক, আমরা দুইজনকে দিয়ে ক্লাস কন্টিনিউ করব এবং দুইজনের মধ্যে আপনারাই বলবেন। আগেরবার কে বলেছিলেন? শক্তি রক্ষিত মহোদয় বোধহয় বলেছিলেন। তাহলে এবার বলবেন শিল্পী রয় মহোদয়। আপনি একটা বাক্য বলুন। শিল্পী রয় মহোদয়, আপনি একটা বাক্য বলুন সেখানে দিয়ে। সে- হুম, সেখানে দিয়ে। সেখানে। সেখানে আমি যাব। এই যে এটাই তো করেছি আমি, আহম তাত্র গাচ্ছামি। আহম মানে আমি, আর তাত্র মানে সেখানে, গচ্ছামি মানে হচ্ছে যাচ্ছি বা যাবো। না, এটা হচ্ছে যাচ্ছি, যাবো হলে তখন কি হবে? ভবিষ্যৎকাল হবে। হ্যাঁ। গমিষ্যামি। আচ্ছা, গচ্ছাবহ। গচ্ছাবহ। আচ্ছা, গচ্ছাবহ হয় যখন লট লকারেরই দ্বিবচন হয়, উত্তম পুরুষ হুম। দ্বিতীয়, আমরা দুজন যাব। তো আমি এখানে বলেছি যে তত্র দিয়ে একটা বাক্য বলতে, অন্য একটা বাক্য, যেটা আমরা এখন রূপান্তর করব বাংলা থেকে সংস্কৃত। সেখানে একটি বন আছে। আচ্ছা, সেখানে একটি বন আছে। তো প্রথমে হচ্ছে হুম, সেখানে। সেখানে সংস্কৃত হচ্ছে, আমরা এখনই শিখলাম, কি শিখলাম? তত্র। তত্র। তত্র একটি বন। আহ বন শব্দটা আগে করি। একটি তো বনের বিশেষণ, তো আমরা জানি যে বিশেষ্যার মতো করে বিশেষণটা হবে, অর্থাৎ বন শব্দটাতে যে পুরুষ, যে বচনটা লাগাবো, যে বিভক্তিটা লাগাবো, সেটাই হচ্ছে এক শব্দটাতেও লাগবে। তো বন শব্দটা এটা হচ্ছে আহ এটা তো অকারান্ত, আমরা শুনেই বুঝতে পারছি। আর এটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো। তাহলে এটার প্রথম আর এক বচন কি হবে? তোমার একটা।
বনম। হ্যাঁ, বর্ণম। বর্ণম। আর তাহলে এক শব্দটা তো বনম। সেমটা লাগবে, এক থেকে কি হবে? একম। একম। তাহলে তত্র একম বর্ণম আছে। আছে কোন ধাতু দিয়ে করি আমরা? হস ধাতু। হ্যাঁ, আস। হস। আস ধাতুর সাথে লট লকারে প্রথম পুরুষ এক বচন, তি, আস্তি। কারণ এই বোন শব্দটা এটা আমি আমরার মধ্যেও পড়ে না, তুমি তোমরার মধ্যেও পড়ে না, তাই এটা প্রথম পুরুষ। তত্র একম বর্ণম আস্তি। সেখানে একটি বোন আছে। এরপর হচ্ছে যত্র। তত্র মানে সেখানে, যত্র মানে হচ্ছে যেখানে। এটার আরো কিছু কি বলবো জোড়া আছে। যেমন আমরা বলি যে সে, তো এটাই যদি সংস্কৃত করতে চাই তাহলে সে তো আমরা জানি সহ। তাহলে যে এর সংস্কৃত কি হবে বলুন তো? ইয়হ। বিভিন্ন শ্লোকে দেখবেন, শ্লোকের শুরুতে বা শেষে, বিশেষ করে যে আম, শ্লোক না সরি স্তোত্রম, আম, মহিষাসুর মর্দিনী স্তোত্রম বা অন্য কোনো স্তোত্রম, যে অষ্টকম গুলো হয় সেখানে শেষে যখন মাহাত্ম্যটা বলে যে যেই নর এই পড়বে, ইহ পঠেন নর, অর্থাৎ যেই নর এই পড়বে, তখন সেখানে কি থাকে? ইহ। এই যে আমি একটু লিখি এখানে নিচে করে, ইহ থাকে। ইহ। ইহ মানে হচ্ছে যে। আর সেই রকম ভাবে সহ মানে হচ্ছে সে। আমরা পড়েছি না সহ? তারপর আরেকটা আছে, হ্যাঁ, পড়েছি। যখন আমরা বলি যে স্থান এই বুঝাতে, এই সেই, তো সেই হচ্ছে তদ। আর তাহলে যেইটা কি হবে? ইয়াত। হ্যাঁ, ইয়াদ। ইয়াদ, তদ, যেই সেই। তৎ সৎ আমরা যেটা বলি সেই সৎ সৎ বস্তু, তো সেখানে হচ্ছে তৎটা আসে, অর্থাৎ সেই, এটাও একটা অব্যয়। এটার যদি উল্টোটা ধরি তাহলে হয় ইয়াদ, অর্থাৎ যেই। আরেকটা হয় আহ, আচ্ছা, এটা একটু বলিনি, এখানে যখন এটা স্ত্রীলিঙ্গ হয় তখন এটা কি হয়ে যায়? ইহ হয় না। স্ত্রীলিঙ্গে আমরা সহটাকে কি করি? তা বলি না? সা। হ্যাঁ, সা তা। বলি। সাবুন। তাহলে ইহ থেকে কি আসবে? ইয়া। ওই চণ্ডীর ইয়া। একটা ফেমাস আচ্ছা। ধ্যান মন্ত্র আছে, ইয়া চণ্ডী, অর্থাৎ যে ইয়াচেন। চণ্ডীটা। হ্যাঁ। তো এই ইয়াটা হচ্ছে একটা অব্যয় পদ। এগুলো দেখবেন শেখার পর একটা মজা আছে, আপনি গীতা খুলে বসবেন যখন ইয়া, এব, ইহা এগুলো দেখবেন তখন মনে হবে এ তো আমি পারি। আচ্ছা, তো এরকম করে আরেকটা হচ্ছে যে আমাদের একটা ফেমাস শ্লোক, গীতার শ্লোক চতুর্থ অধ্যায়ে, ইয়াদা ইয়াদা। ইয়াদা মানে কি? যখনই। হ্যাঁ, যখন, যখনই নয়, যখন। আচ্ছা, যখন। ইয়াদা ইয়াদা মানে যখন যখন। তাহলে এটার যে তখন তখনটা কি হবে? তদা তদাহি। হ্যাঁ, ইয়াদা ইয়াদা হলে তখন হবে তাদা তাদা, অর্থাৎ ইয়াদা তাদা। তো এরকম কিছু জোড় আছে, এগুলো দেখে আপনারা এগুলো গল্পে পাবেন, গল্পে যখন আসবে আমি বলবো। এখন ইয়াত্রা তাত্রাটা দেখে বললাম আর কি কয়েকটা। আহ সেরকম তাদা। আম, আবার যদি জিজ্ঞেস করি কখন, তখন হবে কাদা, ক দিয়ে হবে তখন। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ইয়াত্রা। ইয়াত্রা মানে হচ্ছে যেখানে। তো এখানে উদাহরণ আছে দুটো, যে ইয়াত্র বাড়ি তত্র মীনম, অর্থাৎ যেখানে জল সেখানেই হচ্ছে মাছ। এর পরের বাক্যটা সেটা হচ্ছে এটা গতবারের স্টুডেন্টরা অর্থাৎ 10th ব্যাচের ওরা বলেছিল, 10th না 9th আমার মনে নেই, একজন মানে ওই ব্যাচেরই একজন বলেছিলেন যে যেখানে সেখানে ময়লা না ফেলুক, এটা সংস্কৃত করতে। তো এটার সংস্কৃত হচ্ছে ইয়াত্রা তত্র, অর্থাৎ যেখানে সেখানে। ময়লার সংস্কৃত হচ্ছে অবকারম। অবকারম। আর না ক্ষিপাতু। ক্ষিপাতু মানে হচ্ছে ফেলো না, ক্ষেপণ করো না, আমরা ক্ষেপণ বলি বাংলায়। তো সেটা সংস্কৃত হয় ক্ষিপাতু বা আহ ক্ষিপাতি, ক্ষিপান্তু এরকম। না ক্ষিপাতু মানে হচ্ছে ফেলো না।
ক্ষেপণ করো না। যত্র তত্র অবকারম না ক্ষিপন ক্ষিপতু, মানে হচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলো না। আচ্ছা, এরপর হচ্ছে সর্বত্র। সর্বত্র মানে হচ্ছে সব জায়গায়। বায়ু সর্বত্র অস্তি, অর্থাৎ বায়ু সব জায়গায় আছে। তো সর্বত্র দিয়ে চাইলে আমরা আরো বাক্য করতে পারি। আচ্ছা, এখন কটা? আচ্ছা, সর্বত্র দিয়ে না করি, পরে আরো কিছু ইন্টারেস্টিং গুলো আছে, সেগুলো দিয়ে আপনাদেরকে বাক্য করতে বলবো। সর্বত্র মানে হচ্ছে সব জায়গায়। এরপর হচ্ছে এব। আমরা এই যে একটু আগে বললাম যে যখনই একটা ই যুক্ত করেছি না, একটু একটু এমফেসাইজ করার জন্য, একটু জোর দেওয়ার জন্য, এই ইটা যখন বলবো তখন হবে এব। এই যে এখানে বাক্য আছে দেখুন, রাম এব আগচ্ছতি, অর্থাৎ রামই আসছে। আবার যদি বলি যে আমি করেছি, তখন কি বলবো? আহমেব আম, করোমি, আমিই করেছি। আহ তো এটা হচ্ছে চণ্ডিতেও আছে। আহ, এই ওই যে ঋগ্বেদের যে দেবী সূক্তমটা, সেটাতে আহমেব স্বয়মিদম, পুরো লাইনটা আমার মনে নেই, আহমেব স্বয়মিদম একটু মনে আছে, আহম তার সাথে এবা যুক্ত হয়েছে, মানে আমি নিজে সকল সৃষ্টি করেছি, সকল প্রকৃতি সৃষ্টি করেছি, লাইনটার অর্থ ছিল এরকম, আমিই করেছি। আহম এব, আহম এব। তারপর আমরা আরেকটা বলি যে একটা ফেমাস একটা প্রণাম মন্ত্র আছে যে তো ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বম এব মানে তুমি পিতা, তুমি মাতা, তুমি ই। এই যে একটু জোর দেওয়ার জন্য যে আর কেউ নাই, তুমি মাতা তুমি পিতা, এটা বলার জন্য হচ্ছে ত্বম এব বলি আমরা। তো এই ইটা যখন আমরা বলবো সেটা হচ্ছে এব। আচ্ছা, এইটুকু পর্যন্ত, এই 1 2 3 4 5 6, এই ছয়টার মধ্যে কোথাও কি কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? অসুবিধা হয়নি, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। আপি। আপি মানে হচ্ছে ও। ও মানে এটা আবার এবং এর ও না, এটা মানে হচ্ছে আমিও করব, তুমি করছো আমিও করব। এইটা হচ্ছে এই সংস্কৃতর ও, তখন বলবো আমরা কি? আপি। এখানে উদাহরণ আছে হচ্ছে ত্বম আপি লিখতু, মানে তুমিও লিখো। তো এখানে আপি দিয়ে আপনারা একটা বাক্য গঠন করবেন। আহ পালাক্রমে এবারেরটা আসছে হচ্ছে শক্তি রক্ষিত মহোদয়, আপনার কাছে। বলুন, আপনি দিয়ে একটা বাক্য বলুন। এই ওপি দিয়ে নাকি ও দিয়ে বলবো? ও দিয়ে আর কি, মানে বাংলাটা বলুন, আমরা তারপর একসাথে সংস্কৃত করছি। রাম ও লক্ষণ আহ, একসাথে স্কুলে বিদ্যালয়ে যাচ্ছে। না, আমি তো বলেছি যে এটা এবং না, রাম এবং লক্ষণ ওটা হচ্ছে সাথে যাচ্ছে একসাথে। এটা হচ্ছে ও মানে ও আমিও করব তুমিও করব, এটা আচ্ছা 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 আচ্ছা। অলসো, ইংলিশে তাহলে যেটাকে অলসো বলি। আচ্ছা আচ্ছা, তাহলে রামও আমার সাথে খেলবে, আচ্ছা, অথবা তাহলে রাম, রাম হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। নর, তাহলে হবে হ্যাঁ। রাম। রামः, রামः, তারপর হচ্ছে রামও খেলবে। রামও খেলবে, হ্যাঁ। আমার সাথে খেলবে, এটা আমার সাথেটাও করব। রামও আমার সাথে খেলবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে রামহ আপি। রামও খেলবে করতে, রামও খেলবে করতে পারি, ছোট করে ফেলি আমি। ঠিক আছে, রামহ আপি খেলবে। তাহলে হচ্ছে খেলবে, আহ হ্যাঁ। ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল ক্রিয়াস কোন লকার হয়? রাম ক্রিয়সন্তি ক্রিয়ন্তি ক্রিয়ন্তি, না ক্রিয়ন্তি, আর ক্রিয়স ক্রিয়স্যতি ক্রিয়স্যতি। ক্রীড়িষ্যতি, অর্থাৎ হচ্ছে এটা ক্রিয়স্যতি। গ্রিট লকার লেগেছিল, গ্রিট লকারের প্রথম পুরুষ একবচন, ক্রীড়িষ্যতি অর্থাৎ খেলবে। রামও খেলবে। আর আমার সাথে যদি বলতাম সহবর্তী, তখন হয় তৃতীয়া। আমি শব্দ অর্থাৎ আসমাত শব্দের তৃতীয়া হয় মায়া, মায়া সহ। এই দুটো শব্দ যোগ করলেই হতো যে আমার সাথে খেলবে, মায়া সহ ক্রীড়িষ্যাতি।
আচ্ছা, এরপর হচ্ছে ইভা। ইভা মানে হচ্ছে মতো। আমরা অনেক সময় তুলনা দিই না, তো তুলনাটা হচ্ছে এইভাবে করে বলবো যে ওর মতো ও, অথবা মায়ের মতো চেহারা হয়েছে। বা এখানে আছে পদ্মঃ ইভ লোচনম, অর্থাৎ পদ্মের মতো চোখ। আমরা বলি পদ্মলোচন, বা একসাথে বলে ফেলি। তারপর আর কি বলি, চাঁদের মতো মুখ বলি। তারপর অথবা একটার সাথে আরেকটার তুলনা, মানে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা না দিয়ে আমরা যখন বলি যে, মানে এখানে আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেটা তো বললাম যে একটার সাথে আরেকটা তুলনা দিয়ে, যেমন চাঁদের সাথে মুখের তুলনা করেছি, এখানে পদ্মর সাথে আহ লোচনের তুলনা করেছি, অর্থাৎ চোখের তুলনা করেছি। এই সকল তুলনা ছাড়াও যখন আমরা সাধারণত মতো বলি, যে কাজের মতো বা অন্য কিছুর মতো, দেখে মনে হচ্ছে এটার মতো, তখনও হচ্ছে এভাবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ দুইটা শব্দ পরপর না থাকলেও বলতে পারবো। কিরকম? যে একটা সিম্পল বাক্য বলি তাহলে বুঝে যাবে। আচ্ছা, এই মুহূর্তে বাক্য মনে আসছে না। আহ এভাবেও যদি বলি যে কারো মতো দেখতে, যে মানে আমি স্পেসিফিকলি বললাম না যে কি কেন লাগছে এটা দেখতে। তা আমি যদি বলি যে যে লাঠির মতো দেখতে, বা শুকনো হলে আমরা সবসময় বলি না যে আহ একদম একটা শুকনো কাঠির মতো দেখতে। তো কাঠির মতো দেখতে বললেও আমরা বলতে পারবো যে দণ্ডः ইভ দৃশ্যতে। অথবা অন্য কিছু যদি বলি যে একটা বাংলা গান আছে, বাংলা না অ্যাকচুয়ালি ফোক সং, যে গৌরী এলো, ওটার মধ্যে গণেশের বলে দাঁত দুটা তার আহ মূলার মতো, কান দুইটা তার কুলার মতো। তো এগুলোও যদি আমরা বলি তখন হচ্ছে ইবা দিয়ে করতে পারবো, মতো শব্দটা আর কি। তো এইভাবেই হচ্ছে আমরা রূপান্তরটা করতে পারবো। এটা হচ্ছে লাইক। আহ লাইক বলতে ওই লাইক নয়, পছন্দ করার লাইক নয়, ইংলিশে আমরা যেটা বলি আহ একই রকম দেখতে, সেটার আর কি, মতো মতোই, বাংলা বললেই বেটার। আচ্ছা, তো এই ইভাটা হচ্ছে ওইভাবে ব্যবহৃত হয়। এরপর আছে হচ্ছে চ। এটা হচ্ছে এবং, ওটা ওই যে আপনি যে ও লিখেছি সেটা হচ্ছে আমিও করব তুমিও করবে। আর এবং যেটা সেটা হচ্ছে চ। এটা হচ্ছে আমরা যখন বাংলায় বলি তখন এবং আর ও দুটাই একই অর্থে ব্যবহার করি, কিন্তু সংস্কৃততে এটার জন্য আছে শুধু চ। চটা আমরা বাংলায়, এটা আমি আগেও বলেছি যে বাংলায় কি করি, যে তিনটা নাম থাকলে আমরা দুটো নাম বলি, এরপর শেষেরটার আগে করে এবং বলি। কিন্তু সংস্কৃততে সাধারণ নিয়মে চটা হচ্ছে সবগুলোর পরে হয়। যেমন এখানে আছে মহেশহ, নরেশহ, পরেশহ, তারপর আছে চ। তিনটা নাম পর পর, তারপর চ। যদি বাংলায় বলতাম তাহলে কিভাবে বলতাম? মহেশ, নরেশ এবং পরেশ। পরেশের আগে ব্যবহার করেছি এবংটা, কিন্তু সংস্কৃততে চটা পরে চলে গেছে। তো শ্লোকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অর্থ মিলানোর জন্য চটাকে আগে আনা হয়েছে, কিন্তু যখন আমরা নর্মাল স্পেসিফিক বাক্য করব তখন হচ্ছে চটা শেষে দিব। চ ক্রীডন্তি, অর্থাৎ মহেশ, নরেশ, পরেশ সবাই মিলে একসাথে খেলছে। মহেশ, নরেশ এবং পরেশ খেলছে। ক্রীডন্তি, এটাও হচ্ছে লটলকারের আহ প্রথম পুরুষ বহুবচনে আছে, ক্রীডন্তি। আচ্ছা, চ দিয়ে দেখি আপনারা একটা বলুন বাক্য, অর্থাৎ এবং দিয়ে আর কি, বাংলায় এবং ব্যবহৃত হয় এরকম একটা বাক্য বলুন। আমি এবং রাম সংস্কৃত পড়ছি। আমি এবং রাম। তাহলে আমি সংস্কৃত হবে প্রথম পুরুষ একবচনে আহম, অহম। আর রাম তো রামহ, রামহ। তারপর হবে চ, আমি এবং চ। রাম। চ হবে চ। হ্যাঁ, রামশ্চ। সংস্কৃতম।
কি পড়ছি? সংস্কৃত সংস্কৃতম। পড়ছি। তাই সংস্কৃত শব্দটাতে কি হবে? সংস্কৃতম। দ্বিতীয়া প্রয়োগ হবে, অর্থাৎ আহ কি, ফলম। কর্মে দ্বিতীয়া। কর্মে দ্বিতীয়া, ফলমের মতো নয়, কর্মে দ্বিতীয়া হয়েছে। ফলমের তো প্রথম পুরুষ এক বচনেও মানে ফল শব্দ তো প্রথম পুরুষ এক বচনেও, সরি প্রথম আর এক বচনেও হয় ফলম, অর্থাৎ বাক্যের কর্তা হইলেও ফলম হয়। কিন্তু দ্বিতীয়া হলে তখন ওটা হবে ফলে। হুম, ওটা তখন বিভক্তিটা দেখে বুঝতে হবে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। সংস্কৃতম। ফলে ওটা দ্বিবচনে, দ্বিতীয়া নয়। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, দুটোই একই রকম, প্রথম আর দ্বিতীয়। আচ্ছা, অহম রামঃ চ সংস্কৃতম। পঠন্তি, পড়ছি। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে। আমি হচ্ছে উত্তম পুরুষ, রাম হচ্ছে আহ প্রথম পুরুষ, এবং আমরা দুইজনে মিলে হচ্ছে দ্বিবচন। এবার বলুন, এটা উত্তম পুরুষের দ্বিবচন হবে নাকি প্রথম পুরুষের দ্বিবচন হবে? প্রথম পুরুষের দ্বিবচন। কেন? এখানে তো আমি মানে কর্তা তো এখানে আমি। তো আমি প্রথম পুরুষ। আচ্ছা, না ভুল বললাম, দুঃখিত। আমি তো উত্তম আমি পুরুষ। উত্তম পুরুষ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা উত্তম পুরুষ দ্বিবচনই হবে। তাহলে হবে পঠামহ, সরি পঠাবহ। ওটা- হ্যাঁ। হয়ে গেল যে আমি এবং রাম সংস্কৃত পড়ছি। अहम रामः च संस्कृतं पठावः। আচ্ছা, এরপর হচ্ছে, ও আমি তো এইবার ওখানে লিখে ফেললাম, আপনারা বলবেন না আমি এইবার ওখানে এটা লিখে ফেললাম। আর বাকিগুলো হচ্ছে আপনারা যেগুলো পড়েছেন, পড়েছেন মানে আহ মানে আগেও বলেছি ক্লাসে, আদ্যিয়া মানে আজকে, এটা বলেছি আগে। তারপর হচ্ছে আহ গতকাল মানে হচ্ছে হিয়াহা, এটাও বলেছি। তারপর সুয়াহা মানে হচ্ছে আগামীকাল, এটাও বলেছি। তো এই দিনটা আপনারা হচ্ছে জানেন। আর বাকিগুলো এখানে যেগুলো আছে, পারা হিয়াহা অর্থাৎ গত পরশু, প্রা পারা হিয়াহা পরশুর আগের দিন। তারপর আছে সোয়াহা পারা সোয়াহা মানে পরশু, আগামী পরশু। আর প্রা পারা সোয়াহা মানে পরশুর পরের দিন। তাহলে একটা পর যোগ করে দিলে হয়ে যাবে পরশু, তার সাথে একটা প্র যোগ করে দিলে হবে পরশুর আগের দিন বা পরের দিন। হিয়াহা হলে আগের দিন, সুয়াহা হলে পরের দিন। আচ্ছা, এখানে এরই সাথে আমি হচ্ছে কি লিখেছি, বারগুলোর নাম। আদ্য ভৌম বাসরহ বা ভৌম বারহ। সংস্কৃততে বাসরহ বা বারহ দুটাই হচ্ছে ডে বুঝায়, অর্থাৎ সপ্তাহের দিন, ওইটা বুঝায়, তো দুটাই লেখা যায়। তো ভৌম মানে হচ্ছে মঙ্গল। মঙ্গলকে ভূমি সুত বলা হয়, আপনারা জানেন হয়তো গল্পটা। তো সেখান থেকে হচ্ছে ভৌমা এসেছে, ভূমির পুত্র ভৌমা, অথবা হচ্ছে ভূমি সুতা এভাবে বলা হয়। একটা শ্লোক আছে যেখানে বলে, ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী, ভানু মানে সূর্য রবি, শশী মানে রবি মানে রবিবার, সূর্য, শশী মানে হচ্ছে চাঁদ, ভানু শশী ভূমি সুতা বুধশ্চ। ভূমি সুতা মানে এখানে মঙ্গল, আর বুধশ্চ মানে বুধ সহ, বুধ চ, বুধ চ। তারপর হচ্ছে আহ গুরু শুক্র শনি রাহু কেতু। তারপর কি দিয়ে শেষ করে, কিছু একটা প্রাণামামি বা কিছু একটা দিয়ে শেষ করে, যাই হোক। এখানে পরপর বারগুলো আমাদের যে একটা উইকে যে বারগুলো যেভাবে পরপর থাকে, এই এই শ্লোকটাতে ওভাবেই পরপর সাজানো। রবি, রবির পর সোম, সোম মানে কিন্তু চাঁদ। অনেকেই ভুল করে বলেন যে কি সোম মানে হচ্ছে মহাদেব। অ্যাকচুয়ালি সোম মানে মহাদেব না, সোমনাথ মানে মহাদেব। অর্থাৎ চাঁদকে যিনি ধারণ করেছেন বা চাঁদেরও যিনি নাথ, তিনি হচ্ছে মহাদেব। সোমনাথ মানে মহাদেব, সোম মানে হচ্ছে চাঁদ। তো সোম, সোম বাসারহ এভাবে বলতে পারেন, অথবা আরেকটা বলে হচ্ছে সংস্কৃতিতে ইন্দু, ইন্দু মানেও হচ্ছে চাঁদ, ইন্দু বাসারহ এভাবে করে বলে।
ইন্দুবারহ বা ইন্দুবাসরহ, এটা মানে হচ্ছে সোমবার। আর রবি তো রবিবারহ বা ভানুবাসরহ, ভানু মানেও সূর্য, ভানু শব্দটা বাংলাতেও আছে, ভানুবাসরহ বা রবিবারহ। তারপর মঙ্গলবারকে মঙ্গলবারহ, মঙ্গল শব্দটাও তো সংস্কৃত শব্দ, গ্রহর নামগুলো সবগুলোই তো সংস্কৃততে আছে। তো মঙ্গলবারহ এভাবে বলতে পারেন, অথবা আমি এটা যেখানে লিখলাম ভৌমবারহ ওভাবে করেও লিখতে পারেন। ঠিক আছে। তারপর হচ্ছে আর কি বলিনি, ও গুরু, গুরু মানে হচ্ছে বৃহস্পতি। আমরা জানি দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, এজন্য বৃহস্পতিবারকে গুরুবারও বলা হয়। গুরু। তো এখানে পরশুয়া হতে আমি গুরুবার লিখেছি, অর্থাৎ আগামীকাল হচ্ছে বুধবার, বুধ বুধবার, তারপরের দিন হচ্ছে বৃহস্পতিবার গুরুবার, এর পরের দিন শুক্রবার, এভাবে করেই লিখেছি পরপর। এই বারের সংস্কৃতটা কিন্তু আপনাদেরকে আলাদা একটা ক্লাসে চার্ট করে দেওয়া হবে, আমি আমি বলে রাখলাম, মনে রাখতে পারেন। আহ যে বাংলায় যেভাবে বলি, বৃহস্পতিবারটা শুধু গুরুবার হবে, বাকিগুলো যেভাবে আছে রবিবার, সোমবার, মঙ্গলবার, এভাবে করে আপনারা লিখতে পারবেন। আর অল্টারনেটিভ যেগুলো বা গল্পে আমরা বিভিন্ন রকম পাবো, সেগুলো বলে রাখলাম, যে রবিবারের আরেকটা হচ্ছে ভানু বাসারাহ, মঙ্গলবারের আরেকটা হচ্ছে ভৌম বাসারাহ, সোমবারের আরেকটা হচ্ছে ইন্দু বাসারাহ। ইন্দু, ইন্দু মানে চাঁদ, ভানু মানে সূর্য। তারপর বুধের আরেকটাকে কি বলে, আম, ভুলে গেছি, দেখে দেখে বলতে হবে। বুধবার, বুধবার মানে ওয়েনেসডে। সৌম্য, সৌম্য, সৌম্য বাসরাহ, আমরা বাংলা যেটাকে সৌম্য বলি। তো বুধবারের আরেকটা নাম হচ্ছে সৌম্য, সৌম্য বারহ বা সৌম্য বাসরাহ, বুধবার। তারপর বৃহস্পতিবার তো গুরুবার, তারপর শুক্রবারহ, এরপর শনিবার। আর আপনারা জানেন কিনা জানি না, এটা তো এখন বিজ্ঞান ধীরে ধীরে আবিষ্কার করছে। আমরা কি মানি যে আমাদের বেদ উপনিষদ এগুলো আগে থেকেই অনেক সমৃদ্ধ, এখানে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান, গণিত শাস্ত্র, জ্যামিতি সবকিছু ছিল। তো সেই অনুযায়ী আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, আহ বিশ্বাস না, এটা এখন সাইন্টিফিক্যালিও প্রমাণ হচ্ছে। আপনারা কি জানেন যে স্যাটার্ন বা শনি এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, মানে খুব স্লো মুভ করে। যার কারণে আহ এটা এটা তো তখনকার মুনি ঋষিরা ধ্যানে পেয়েছেন, অনেকেই বলতো যেটা জানেন না, কিন্তু আমরা বিশ্বাস করি যে ওনারা ধ্যানে পেয়েছেন। এবং এজন্যই সংস্কৃততে একটা অব্যয় আছে সানাইহি, সানাইহি মানে হচ্ছে ধীরে, সানাইহি সানাইহি মানে হচ্ছে ধীরে ধীরে। তো এখন এটা থেকেও কোয়েশ্চেন করা যায় যে তারা যদি নাই জানতো যে শনি স্লো মুভ করে, বা ওরা যদি প্ল্যানেটারি সিস্টেম নাই জানতো, তাহলে ওরা এটা বুঝলো কিভাবে যে ধীরে শব্দটা সানাইহি দিয়ে করা যায়। যাই হোক, তো এটা থেকেই প্রমাণ হয় যে ওনারা অনেক কিছু জানতেন, ওনারা ধ্যানে বসেই হচ্ছে জগতের কোথায় কি হচ্ছেন সেটা বুঝতে পারতেন, ত্রিকালদর্শী যেটাকে বলে। আহ ব্রহ্মজ্ঞানী অনেক ঋষি ছিলেন, অনেক মহর্ষি ছিলেন, তারাই হচ্ছে এই গ্রন্থগুলো লিখেছেন, আমাদের বেদ, উপনিষদ, বেদাঙ্গ, বেদান্ত। তো এগুলোতে এমন অনেক তথ্য আছে যা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই। তো এটা বলতে পারি যে এমন কোনো তথ্যই বিজ্ঞান আবিষ্কার করতে পারবে না, বা এমন কোনো তথ্য এখন পর্যন্ত বিজ্ঞান জানে না, আবিষ্কার করে নাই, যেটা আমাদের ধর্মে নাই। আমাদের ধর্মে সবকিছু আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। কিন্তু সনাতন ধর্ম অনেক সুন্দর, এখানে সব আছে, সব রকমের মানুষের জন্য সবকিছু আছে। গৃহী মানুষ যে একদম সংসারী, যে একদম কিছু বুঝে না পূজা পাঠের, নর্মাল, সে কিভাবে দিন যাপন করবে সেটাও আছে, মনুসংহিতাতে আছে কিভাবে প্রতিদিনের কাজগুলো আমরা করব। আর যিনি আধ্যাত্মিক জগতে এগিয়ে গেছেন, যার ধ্যান হয়, যিনি সমাধিতে যেতে পারেন, তার জন্য জীবন চর্চার পদ্ধতিগুলো দেওয়া আছে। এটাই হচ্ছে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের সৌন্দর্য, দ্য বিউটি অফ দ্য সনাতনিস, সনাতন। এটা একটু গবেষণা করবেন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, যেটা বলছিলাম যে শনিবার আহ শনি বাসরহ, আর শুক্রবার শনি শুক্র বাসরহ বা বারহ, দুটো দিয়েই করতে পারবেন। আচ্ছা, এই পেজে এইখানে যতগুলো ছিল সেগুলো নিয়ে কি বুঝতে অসুবিধা হয়েছে, বা কোনো বাক্য বুঝতে অসুবিধা হয়েছে এমন আছে? বুঝতে পেরেছি। শুধু শক্তি রক্ষিত বাবু বুঝতে পারছেন, বাকিরা পারছেন না, বারবার উনিই বলছেন বুঝতে পেরেছি।
শিল্পী রয়, আপনি বুঝতে পারেননি? দিদি বুঝতে পারিনি। কোনটা? না, আমাকে কি বলেছেন? বলেছি এই পেজে যে অব্যয়গুলো সম্পর্কে আমরা পড়েছি বা যা আলোচনা করেছি, সেটার কোথাও কি বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ। না, অসুবিধা হয়নি, বুঝতে পেরেছি। ঠিক আছে। বুঝতে পেরেছি দিদি। আচ্ছা, এরপরে অনেকটা দেরি হয়ে গেছে, থাক এই স্লাইডের গুলো আহ, পরের ক্লাসে পড়া যাবে। একটা পড়িয়ে দিই, আপি এবং চ দুটোই যখন আজকে পড়েছেন, আপি চাটা এখানে আমি অ্যাড করে দিব। আপি চা মানে হচ্ছে আরো। আপি মানে হচ্ছে আমরা জানি যে আমিও, অলসো। আর চ মানে হচ্ছে এবং। দুইটাই যখন একসাথে করব তখন হবে আরো। আরো মানে কি, যখন আমরা কোনো একটা কিছু সম্পর্কে কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে চাইবো, বা যদি এমন করে বলি যে আমরা পজিটিভ ভাবে বলা যায়, নেগেটিভ ভাবে বলা যায়, কোনটা বলবো? আচ্ছা, নেগেটিভটা আগে বলি। নেগেটিভটা একটা উদাহরণ দিচ্ছি, যে যখন আমরা কাউকে বলি যে যদি এমনটা বলি যে তুমি তো আহ, তোমার নিজের চরিত্রেরই ঠিক নাই, তোমার নিজের স্বভাব চরিত্র ঠিক নাই, তুমি আবার তুমি আরো মানুষজনকে জ্ঞান দাও। তো এই যে আরো, এই আমি বললাম যে তুমি আরো মানুষজনকে জ্ঞান দাও, এই আরো শব্দটা যখন বলবো তখন হবে অপিচ। তো তারপর এখানে এই যে সেকেন্ড উদাহরণটা যেটা আছে, যে রান্না করার সময় মানে দুধ অলরেডি আমরা দিয়েছি, আর একটু দিতে হবে, মানে অনেক সময় অ্যাডজাস্ট করে না, যে একটু কম হয়ে গেছে, তখন বলি যে আরেকটু লবণ দাও, আরেকটু দুধ দাও, তখন আরো দেওয়ার জন্য তখন কি বলবো, যে আপি চা দুগ্ধম যুক্তম করতু, মানে অলরেডি দুধ আছে ওখানে কিন্তু আরো একটু লাগছে, আরো লাগছে এক্সট্রা। তো এটার জন্য হচ্ছে আপি চা বলা হয়েছে, আপি চা দুগ্ধম যুক্তম করতু, মানে আরো দুধ ঢালো বা যুক্ত করো। আর এখানে আছে যে অপিচা ভবান মম মিত্রম, তুমি আরো আমার মিত্র হও। এটার আহ, এটার আগে পরে আরো অবশ্য কিছু হবে। অপিচাটা প্রথম বাক্যে, মানে একটা গল্পের শুরুর বাক্যেই অপিচা আমরা সাধারণত ইউজ করি না, বলেছি যে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। তো দুই তিনটা বাক্য হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা অপিচা ওইটা সম্পর্কে আরো কিছু বলার জন্য সাধারণত ব্যবহার করি। তো এখানে আপি চা ভবান মম মিত্রম, এটা যদি বলি, যে এটা হতে পারে এমন সিনারিও যে হয়তো মিত্রম মানে তো ফ্রেন্ড, হয়তো এমন কিছু করেছে যেটা আমাদের কাম্য নয়, বা ফ্রেন্ড হিসেবে আমরা বলতে পারি না, হয়তো অপমান করেছে বা খোঁটা দিয়ে কথা বলেছে, যে তুই আমাকে এভাবে বললি, তুই আরো বলিস আমার, তুই আমার বন্ধু, এভাবে করে বলি না অনেক সময়। তো এটার যদি সংস্কৃত করতে চাই তখন হবে আপি চা ভবান মম মিত্রম, যে তুমি আরো আমার বন্ধু বা মিত্র। তো এই অপিচ, এটার এটার ব্যবহার কি বোঝা গেছে? অপিচ, এটার ব্যবহার কি বোঝা গেছে? দিদি, এর আগে একটা আরো পড়েছিলাম না? আরও তো পড়িনি, ও পড়েছি আর এবং পড়েছি। ও আচ্ছা আচ্ছা। ও ঠিক আছে, না আমি মনে করছি আগে হয়তো পড়েছি। না ঠিক আছে। এবং মানে হচ্ছে যেটা পড়েছি চ, আর ও পড়েছি আমিও করব তুমিও করবে, এই টাইপের। অলসো যেটা বলি ইংলিশে, সেটা পড়েছি। ওপি মানে হচ্ছে অলসো, যদি অনুবাদ করি। আর চ মানে হচ্ছে এবং, এন্ড। তো দুটাকে একসাথে করে হয়েছে আরও। হুম, তাহলে আজকে আর না পড়ি, অনেকটাই রাত হয়ে গেছে। একটু পর কলটা, এই মিটিংটাও এন্ড হয়ে যাবে। আপনারা বলুন এই যে প্রথম থেকে, অত্র, ইহ, তত্র, যত্র, সর্বত্র, এব, ইব, এইগুলোর মধ্যে কোনো অসুবিধা, বা এর পরের পেজে আমরা যা পড়েছি, আপি, চ, আদ্য, হ্যহ, পরহ্যহ, প্রপরহ্যহ, শ্বঃ, পরশ্বঃ, প্রপরশ্বঃ, বা আপি চ, এগুলোর মধ্যে কি কোনো আম, অসুবিধা আছে কিনা, বা কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বলুন। দিদি, শেষেরটা পরশুর পর দিন, পরশু রহ। পরশুর পর দিন মানে কি গতকাল?
না না, পরশুর পরের দিন মানে আগামী পরশুর পরের দিন। তরশু ও বলি না আমরা আচ্ছা। বাংলায়, যে পরশু তরশু, ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তরশু, ও তরশু আচ্ছা। সংস্কৃত হচ্ছে প্র পর শ্বঃ। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমাদের কারো কোনো অসুবিধা হলো না? ঠিক আছে। তারপরে যদি আপনাদের ক্লাস নোট দেখে বা ক্লাস ভিডিও দেখে কোনো অসুবিধা মনে হয়, একটু জিজ্ঞেস করে ফেলি, করে নেবেন। আমি বারবার বলি, এই যে আপনাদের প্র্যাকটিসটা, আপনাদের যে বোঝার ইয়াটা, সেটা একটু ঝালিয়ে নেবেন, তাহলে বেশি ভালো মনে থাকবে, পরীক্ষার আগে গিয়ে তো আর দৌড়াদৌড়ি করতে হবে না। ঠিক আছে। আহ আপনাদের কানেক্টিভিটি আরেকটু বাড়াবেন। আমাদের শিক্ষকদের সাথে আপনাদের কানেক্টিভিটি খুবই কম। এমনি তো হলেও মেসেজ দেবেন কেমন আছে জিজ্ঞেস করার জন্য। আচ্ছা, তো এই হলো আজকের ক্লাস। আর আপনাদের কোনো প্র্যাকটিস গ্রুপ নেই তাই না? নেই। এটার প্রভাবই পড়েছে পরীক্ষায়। আপনাদের খুব শীঘ্রই একটা প্র্যাকটিস গ্রুপ খোলার ব্যবস্থা করতে হবে। নিজেদের মধ্যে কথাবার্তা বলবেন, আর আমরা তো আছি, আমাদের সাথেও বলবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই।